আসসালামু আলাইকুম। গত বিপিএল এর সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আনঅফিসিয়ালি আমি ২টা প্রস্তাবনা দিয়েছি। আনঅফিসিয়ালি এই কারণে বলছি কারণ আমি তো ক্রিকেট বোর্ডের কোনো মেম্বার না বা ক্রিকেট বোর্ডের কোনো পার্ট না অফিসিয়ালি। সো আমার প্রস্তাবনা হলে সেটা আনঅফিসিয়ালি হবে। ১ নম্বর প্রস্তাবনা ছিল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অন্তত সুপার লিগের ম্যাচগুলোকে ডে নাইট মডিউলে নিয়ে আসা। মিরপুরে যে ম্যাচগুলো হবে সেগুলোকে অন্তত ডে নাইট মডিউলে নিয়ে আসা। দ্বিতীয়ত আমাদের ডোমেস্টিক ক্রিকেটে পিং বলের ফার্স্ট ক্লাস ক্রিকেটটা চালু করা। সেটা এনসিএল হতে পারে, বিসিএল হতে পারে, পিং বলের ম্যাচ চালু করা। এবং এই ২টা প্রস্তাবনাই আসলে আনঅফিসিয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি খুব গুরুত্ব সহকারে তখন নিয়েছেন। জানি না সেটা পরবর্তীতে ভবিষ্যতে আমরা কতটুকু বাস্তবিক প্রয়োগ দেখতে পাবো, কিন্তু কেন বলেছিলাম আসলে সেই ব্যাপারটা যদি একটু ব্যাখ্যা করতে চাই। প্রথমত এনসিএল বা বিসিএল পিং বল ক্রিকেটের কথাটাই যদি বলি, দেখেন আমাদের এনসিএল বা বিসিএল যেটা হয় প্রথম শ্রেণীর লিগ, সেটাকে আমরা বলি যে পিকনিক ক্রিকেট। এবং পিকনিক ক্রিকেট বলি দেখেই সেটা টেলিভিশনেও টেলিকাস্টেড হয় না, এটার গুরুত্বটাও আসলে ওইভাবে থাকে না। টিমগুলোর ক্ষেত্রেও দেখা যায় যে ওই মোটিভেশনের জায়গাটাও পায় না, এটার ব্র্যান্ড ইমেজটাও আসলে ওইভাবে দাঁড়ায় না। আমরা দেখি যে অনলাইনে পিচ ভিশনে টেলিকাস্ট হয়, সেটার খুব বেশি গুরুত্ব পাওয়া যায় না। এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই এনসিএল বা বিসিএল এর ব্র্যান্ড ইমেজটাকে যদি আমরা দাঁড় করাতে চাই, জিনিসটাকে যদি একটু সিরিয়াস করতে চাই, তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন সারাদিন কর্মব্যস্ততা শেষে আপনি যখন দেখবেন যে আপনার দেশের ঘরোয়া ৪ দিনের ম্যাচ পিং বলে হচ্ছে, রাতের বেলা হচ্ছে, দিবারাত্রির টেস্ট হচ্ছে আপনার দেশে, আপনি কিন্তু হয়তোবা খেলা দেখতে যাবেন। কিংবা ওই যে একটা আমেজের জায়গা আছে না, যে রাত্রেবেলা হয়তো বা একসঙ্গে কোথাও খেতে যাচ্ছেন পরিবার পরিজন মিলে, আপনি সেই খেতে যাওয়ার ওই সময়টুকু পারিবারিক মুহূর্তটা আপনি হয়তো বা মাঠে বাংলাদেশের পিং বল যে ডোমেস্টিক ক্রিকেট সেখানে আপনি করতে পারেন। সেই সঙ্গে স্কিল ডেভেলপমেন্টের জায়গা থেকে আল্লাহ না করুক সামনে যদি আমাদের পিং বলের একটা স্কেজুল পড়ে যায়, তখন বিষয়টা কী হবে? আমরা কি অজুহাত দিব যে আমরা পিং বল টেস্ট তো খেলি নাই কোনো দিন, তাইলে পরে আমরা কীভাবে পারবো? সো যে কোনো কিছুই আপনি যদি প্রমিনেন্ট হতে চান, আপনাকে তো সেই জায়গার অভ্যস্ততাটা থাকতে হবে। আমার প্রস্তাবনার জায়গাটা ওইটার কারণেই ছিল। একটা তো ব্র্যান্ডিংয়ের জায়গা, দ্বিতীয়ত হচ্ছে যে ডেফিনেটলি স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা এবং নতুন একটা কিছু। আমরা আমাদের একঘেয়েমি ফার্স্ট ক্লাস ক্রিকেটটাকে আমরা কোনো ব্র্যান্ড ইমেজ দাঁড় করাতে পারছি না। দ্বিতীয়ত আমাদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, এখানে ডে নাইট আসাটা কেন জরুরি? আমি যদি একটু পরিসংখ্যানগতভাবে যাই, আমাদের বাংলাদেশ গত 10টা ম্যাচ যেগুলো রাতের বেলা বাংলাদেশ বোলিং করেছে এরকম 10টা ম্যাচের 8টা ম্যাচে বাংলাদেশ হেরেছে। এবং তার মধ্যে মানে আমাদের ঘরের মাটিতেও ম্যাচ আছে। সো ফ্যাক্টের জায়গাটা হচ্ছে এইখানে যে আমাদের ম্যাক্সিমাম প্লেয়ারদের, যেহেতু আমাদের একটা জেনারেশন গ্যাপ তৈরি হয়ে গেছে, আমাদের ম্যাক্সিমাম প্লেয়াররা রাতের বেলা বল কীভাবে ডিউ ফ্যাক্টরের সময় হ্যান্ডেল করতে হয় ওই অভ্যস্ততার জায়গাটা গড়ে ওঠে না। এটা যেমন একটা বিষয়, রাতের বেলা ফ্লাড লাইটে ক্যাচ ধরার অভ্যস্ততাটাও নতুন প্লেয়ারদের গড়ে ওঠে না। আমরা শুধুমাত্র ডোমেস্টিকে একটা বিপিএলে শুধুমাত্র পাই যেখানে রাতের বেলা ম্যাচ খেলা যায়, তাও সেখানে বিপিএলে প্রমিনেন্ট ক্রিকেটাররাই খেলেন। ইয়াং ক্রিকেটার যারা একটু এই সার্কিটের টপ সার্কিটের পেছনে আছেন, যারা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলছেন বা এর পরে টপ সার্কিটে আরও বেশি প্রমিনেন্ট ওয়েতে আসবেন, তাদের কিন্তু এই অভ্যস্ততার জায়গাটা আলটিমেটলি হয় না, বা লঙ্গার ভার্সন ক্রিকেটে তো আরও হয় না। মানে আমি 50 ওভারের কথা বলছি আর কি, সেই জায়গাটা তো অভ্যস্ততার জায়গাটা একেবারেই তৈরি হয় না। সো এটা যেমন একটা বিষয়। সেই সঙ্গে আরেকটা বিষয় মাথায় ছিল যে প্লেয়ারদেরকে ওই যে আরাম দেওয়ার জায়গাটা, যে প্লেয়ারদেরকে আমরা যদি একটু আরাম দিতে পারি, যে ঠিক আছে গরমের সময় তারা খেলছে, পবিত্র মাহে রমজানে খেলছে, হয়তোবা অনেক প্লেয়ার আছেন যারা রোজা রাখতে পারছেন না, তারা রোজাটাও রাখতে পারতেন যদি প্রিমিয়ার লিগটা আমরা ডে নাইট হতো, অন্তত মিরপুরের ম্যাচগুলো। সো অনেক কিছু আছে চিন্তা করার মতো। এবং স্কিলের জায়গা থেকে যদি আমরা বলি, যে যেটা বলছিলাম যে ডে নাইট ম্যাচে ক্যাচিং এবং ডে নাইট ম্যাচে বোলিংয়ের জায়গাটা, ইভেন ডে নাইট ম্যাচে ব্যাটিংয়ের জায়গাটাও, সেই স্কিলটাও কিন্তু গ্রো আপ করতে পারে। এবং দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে যখন ডে নাইট প্রিমিয়ার লিগ হবে সেটা দেখতে দর্শকও আসবে। আমরা একটা সময় জানতাম যে আবাহনী মোহামেডান ম্যাচ দেখতে 20-30 হাজার দর্শক যেত, এখন সেটা যায় না। আফগানিস্তানে আমরা জানি যে 40-50 হাজার দর্শক তাদের লিস্টের ফাইনাল ম্যাচ দেখতে যায়, আমাদের দেশে সেটা আমরা কল্পনাই করতে পারি না। সো এই যে জৌলুসটা ক্রিয়েট করা, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটা দেশের ক্রিকেটের ব্র্যান্ড ইমেজটাকে ওইভাবে ক্রিয়েট করা। সো এই জায়গা থেকেই আসলে আমার প্রস্তাবনার জায়গাটা ছিল। এখন লেটস সি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাকে কতটুকু গুরুত্বের সহকারে নেয়। যখন কথা হয়েছে, আমার কাছে একটা বিষয় ভালো লেগেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি এই নতুন আইডিয়াগুলোকে ওয়েলকাম করেন, ভালোভাবে নেন, যেটা হয়তো বা আগে ওইভাবে বলার সুযোগ হতো না। আগে যারা এরকম উচ্চপদস্থ পর্যায়ে ছিলেন, ফারুক ভাই বিং ফর্মার ক্রিকেটার, এই কারণে এই সুযোগটা আসলে বেশি পাওয়া যায়। কারণ যেহেতু আগে থেকেই যখন তিনি ফর্মার ক্রিকেটার বা ফর্মার ক্যাপ্টেন হিসেবে তিনি আসতেন আমাদের বিভিন্ন টক শোতে, বা ওই জায়গাটা থেকে আলটিমেটলি যেহেতু ফর্মার ক্রিকেটার, সো ওই কথাগুলো বলার অপরচুনিটি পাওয়া যায় এবং তিনি ওইভাবে বুঝতে পারেন। সো লেটস সি যে কতটুকু আসলে সেটা গুরুত্বের সহকারে এটার কাজের দৃশ্য তো আমরা
যেটাকে বলে এক্সিকিউশন দেখতে পারি, সেই এক্সিকিউশন দেখাটা খুব গুরুত্বপূর্ণ। সো লেটস হোপ ফর দ্য বেস্ট বাংলাদেশ ক্রিকেটের বেটারমেন্টের জন্য। যদি আমাকে বলেন যে আমাদের এইচপি উইংটা সবচেয়ে বেশি অবহেলিত হয়ে আছে। এইচপি উইং আমাদের যে প্র্যাকটিস মেথডটা হয়, প্লেয়াররা, কোচরা ইন্ডিভিজুয়াল প্লেয়ারদেরকে টাইম দেওয়ার মানে ওই সময়টা পান না। কারণ দেখা যায় একই সাথে 20-25 জন ব্যাটসম্যানকে নিয়ে একজন কোচ কাজ করছেন, সেটা হয় না। এই জায়গাটাও কেন্দ্র করে আসলে আমার মাথায় বেশ কিছু প্ল্যানের জায়গা আছে। এখন সেটা দেবরাজ রাউত যখন এসেছিলেন তখন এই প্ল্যানগুলো ইন্ডিয়া কীভাবে করেছে শেয়ার করেছিলেন। সো ফ্যাক্ট ইজ, অনেকে এইসব কথা যখন বলে, অনেকে বলে যে ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বড় পদ নিতে চান কি না। দেখেন একটা বিষয়, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বড় পদ নিতে চাইলে আপনাকে নির্বাচিত হয়ে আসতে হবে। এখন আই এম নট আ পলিটিশিয়ান। প্রথম কথা, আমি পলিটিশিয়ান না, আমি ক্রিকেট পলিটিক্সটাও কখনো করি না, হয়তো বা করবও না কখনো। তো সত্যি কথা বলতে, যে কাউন্সিলর যারা আছেন, আমি এক ভোটও পাবো না আমি যদি নির্বাচনে দাঁড়াই। ক্রিকেট বোর্ডের ওই পর্যায়ে আসতে গেলে আপনাকে নির্বাচন করে আসতে হবে, আর আমি এক ভোটও পাবো না, মানে কাউন্সিলর যারা আছেন তারা তো আমার ভোট দিবেন না। সো ফ্যাক্ট হচ্ছে যে ফর দ্য বেটারমেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট, যদি আমার এই আইডিয়াগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনো কাজে লাগাতে চায়, সেটা এখনকার ক্রিকেট বোর্ড, ভবিষ্যতে যখন ক্রিকেট বোর্ড পরিবর্তন হবে, আরও পরিবর্তন হবে, যখন যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, আমার কাছে মনে হয় যে যদি এই আইডিয়াগুলো তারা উইলিংলি নিতে চায়, আই এম অলওয়েজ রেডি টু প্রোভাইড দ্য আইডিয়াস। কিন্তু যে অনেকে যেটা বলেন যে বড় পদ এই সেই হ্যান ত্যান, বড় পদ হতে গেলে আপনার দুইটা বিষয় লাগবে, হয় ইউ হ্যাভ টু বি পলিটিশিয়ান, আদারওয়াইজ আপনার ইউ শুড হ্যাভ অ্যাম্পল অ্যামাউন্ট অফ মানি। দুইটা কোনোটাই আমার কাছে নাই। আমার কাছে ওই ক্লাব কেনার টাকা নাই, মানে এটা তো আনবিলিভেবল ব্যাপার আমার জন্য। সো ফ্যাক্টটা ওই জায়গাটাতে, যে আমার কাছে আইডিয়া আছে, আমি বিশ্বের ক্রিকেটের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে গবেষণা করি, চিন্তা করি, অস্ট্রেলিয়া ক্রিকেট, নিউজিল্যান্ড ক্রিকেট কীভাবে চলে, আইসিসির ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো কীভাবে চলে, আমার কিছু থিওরিটিক্যাল পড়াশোনার জায়গা আছে। সো সেটা যে যখনই থাকুক না কেন, আমার কাছে মনে হয় যে ওই আমার আইডিয়া দেওয়ার জায়গা থেকে আমি হয়তোবা সেখানে ইনপুট দিতে পারবো, যদি তারা উইলিংলি নেন। ফারুক আহমেদ সাহেব উইলিংলি নিয়েছেন। এখন নেক্সট হয়তোবা যখনই ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কিংবা ক্রিকেট বোর্ড পরিবর্তিত হবে, তখন যদি সেখানে অন্য কেউ আসেন, তারা যদি নিতে চান তাহলে নেবেন, না নিতে চাইলে না নেবেন। বাট মানে আমার গবেষণার জায়গা বা আমার চিন্তার জায়গা, সেটা তো আমার কাছে আছেই। সো ফ্যাক্টের জায়গাটা সব কিছু তো আসলে ওইভাবে হয় না যে আপনি বড় পদ নেবেন, এই করবেন। আরেকটা কথা বলি, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা ডিরেক্টর হন, তারা কিন্তু কোনো বেতন পান না। এটা কিন্তু টোটালি অবৈতনিক একটা কাজ। এটা নিয়ে অনেকের একটা ভুল ধারণা প্রচলিত আছে, তারা মনে হয় লক্ষ লক্ষ টাকা বেতন পান, তারা 1 টাকাও বেতন পান না। এটা পুরোপুরি একটা অবৈতনিক কাজ। সো আল্টিমেটলি ওই যে যেটা বলছিলাম, যে ওই জায়গাটায় গিয়ে, কারণ আমি তো মানে ওই বললাম যে আমার তো মানে ওই লেভেলের টাকা পয়সা নাই যে আমি ক্লাব কিনতে পারবো, বা ওই যারা বোর্ড পরিচালক হন তারা উল্টো টাকা দেন, আসলে বিষয়টা এরকম, দেশের ক্রিকেটে অর্থ বিনিয়োগ করেন। ওই জায়গাটা তো আসলে আমার কাছে নাই। এখন ওই যে বললাম যে আইডিয়া জেনারেট করার জায়গা থেকে আসলে কেউ যদি চায় আমার কাছে, দেন আমার ওই গবেষণার জায়গাটা আছে, আমার গবেষণার জায়গাটাকে কাজে লাগাতে পারে, সেটা যে কেউই কাজে লাগাতে পারে। থ্যাংক ইউ সো মাচ। এটা আমার ব্যক্তিগত আইডি, যে কারণে আসলে এতগুলো কথা বললাম। ফর্মাল কোনো শো হলে এত কথা হয়তো বলতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।